ভাই আমরা আঁকতে করে থাকি চাঁদ সবাই ভাই আঁকতে করে থাকি কি একবার চাঁদ দিন রাত ভগবানকে দেখি বন্ধ করে সাথে এই নেক্সট কি পড়াতে বার করো পড়াটা রেডি করো, জোরে জোরে পড়ো। তারকা বাবু এখন আবু ভগবান সেদিন ভরে ভরে দেখাবো নালিশ আমার মধ্যে চারজন ভাই আমরা আঁকতে করে থাকি দুঃখে ভগবানকে ডাকি বন্ধ করে সাথে ছোট বড় মেজে সবার মতো দাঁড়া আমি পড়ি এই কি রে কবিতা লিখে ফেল, কবিতাটা লিখে ফেল। না দেখে মোটেই দেখবি না। ফাইল নেক্সট পড়াটা রেডি করো ফট করে। Samples. Bakerest of the chair. On the mat. Come in. চয়নপত্র come in. সুন্দর করে লিখবে, ঠিক আছে? ওটা খাতায়তে লিখতে দেবো, ওইটা রেখে দাও উপরে। এগো মিষ্টি বাবু নাকি? পড়া হয়েছে আপনার? লিখেছো? কি লিখেছো পড়ো দেখি। এইটা রি লি কখা কই? বইয়ে নেই কেন? বই ছিঁড়ে গেছে? ঠিক আছে যাও।
ছয় থেকে 3 বাদ দিলে 3, 5 থেকে 2 বাদ দিলে 3, 7 থেকে 2 বাদ দিলে 6 হয় না। এটা 5 হয়েছে? 5 ওরকম হয় না, এরকম হয়। বুঝেছো? যাও। তাই তোমার পড়া হয়েছে রাজ? পড়া হয়েছে? তোমার পড়া হয়েছে? কি করছো? রিয়া পড়া হলো? দাও। পড়া হয়েছে? পড়ছিস তার মুখস্থ হবে। জোরে জোরে পড়া, আমি যেন শুনতে পাই। পড়ো। There is a CURTAIN curtain is hanging on the Window. তারপরে there are some place on the bed on the Heart. shirt on the Breaks of the chair. I am Move. on the cat on the mat. I am a move. I am a Girl. Ramin is my brother. Ria is your sister. They are elder to me. Okay. Start. যাও। দাঁড়া। গল্প করতে তো ভালোই পারিস, আমি দেখতে পেলাম। তুই বলি কথা নেই, এগুলো কি মিথ্যে 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 কথা বললি? আমাকে মিথ্যে কথা বললি? মিথ্যে কথা কেন বললি বল? পট কথা পর সব পর কি গ ঘ ঙ চ ছ গুর্গি জ ঝ পাইছি বই আছে পড় চ ছ জ ধ মূর্ধন্য ত দ দ ধ দূর্ধন্য ক খ গ ঘ ম জ র র ব। কোথায় হাত দিচ্ছিস? তালবস্য মধ্যস্য দন্তস্য হ গুড়ার আঢ় যুক্ত পণ্ডিত মনেশ্বর বিসর্গ বলে দেখেছিস? হ্যাঁ, ঠিক আছে? আর মিথ্যে কথা বলবা না, ঠিক আছে?
দেখি রাজ দেখি কি করছিস দেখি রে। ছুটির পরে অমল কোথায় গেল? তারপরে ছোট মাসি বিয়ে হয়ে গেল। কোথা দিয়ে বাড়ি ফিরছিল স্কুল ছুটির পরে? কারা কারা বাড়ি ফিরছিল? অমল, রাবেয়া, ফিরোজ। ফিরোজ দাসদের বাগানের ভেতর দিয়ে গল্প করতে করতে ফিরছিল। অমল হঠাৎ তার চোখে একটা কিছু দেখতে পেয়েছিল। সেটা কি? একজন লেখককে তো কাছ থেকে দেখে কখনো দেখানি, অসাধারণ সুন্দর একটি প্রজাপতি বসে আছে। মাথায় মারবো গাঢ়টা তোর। এই বিষয়ে সন্দেহ ছিল তখনই। এই পেজটা পড়ে আসবি, ঠিক আছে? নতুন মেয়েকে দেখে ইয়ার চোখ খুলে গেল তখনই। আশ্চর্য কোথাও মানুষ সে ওদের মতো দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেন, আরো পর তামা তুলি সব আছে দেখ। চাঁদের সময় তাছাড়া ঠিক ছোট মামাদের মতো দেখ কি আছে, ভালো করে পড়লে দেখতে পাবে ইতিহাস নিয়ে রবীন্দ্রনাথের বিশেষ সমস্যা নেই। কার সমস্যা নেই? রবীন্দ্রনাথের। বরং সেই ইতিহাসের বিষয়বস্তু নিয়ে তিনি প্রশ্ন করেছেন। ইতিহাসের যে বিষয়বস্তু, ইতিহাসে কি থাকে? পুরাতন দিনের কথা থাকে, ঠিক আছে, পুরানো জিনিসের কথা থাকে, মাটি, হ্যাঁ, রাজাদের কথা থাকে, মন্ত্রীদের কথাও থাকে, ঠিক আছে, তারপরে যুদ্ধ বিগ্রহের কথা থাকে, ঠিক আছে, তারপরে মর্মন্ত্রিক কোনো ঘটনার কথা থাকে, তাই তো? সেসব নিয়ে রবীন্দ্রনাথের কাছে কোনো সমস্যাই নাই, বরং ইতিহাসের বিষয়বস্তু নিয়ে তিনি প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? সেই সব প্রশ্নের মধ্যে যেটা বড় হয়ে উঠেছে তা হলো ভারতের ইতিহাস। সেই সব যে প্রশ্নগুলো করেছে তার মধ্যে সব থেকে বড় প্রশ্ন হলো কি? ভারতের ইতিহাস। কে বা কারা লিখেছে ভারতের ইতিহাস? কে বা কারা লিখেছে? আমরা তো ভারতবাসী। তাহলে দেখ, লিখলাম সোনামদের বাড়ির সম্বন্ধে লিখলাম একটা রচনা, ঠিক আছে, কে লিখেছে তার নাম নেই। তাহলে আমি তো জিজ্ঞাসা করতে পারি কবিতাটা ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে, তাই না? তাহলে সেটা কে লিখেছে এটা তো জিজ্ঞাসা করতে পারি, কিন্তু সেটা নেই, ঠিক আছে। বিদেশি ঐতিহাসিক এখানে লিখেছে কি, যে বিদেশি ঐতিহাসিক, মানে কি সে দেশেরও না, দেশের বাইরে, তাহলে সে কে? তাই তো, কোনো প্রশ্ন থাকবে তো? আচ্ছা, নাকি ভারতীয়? সে বিদেশি না ভারতীয়, ঠিক আছে, নিজেদেরই লিখতে হবে তাদের ইতিহাস, এবং যারা লিখেছে তাদের ইতিহাসটা আমরা লিখব। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নটা করেছিলেন। রবীন্দ্রনাথের বেশ কিছু বছর আগে এইরকম প্রশ্ন তুলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে রবীন্দ্রনাথের বেশ কিছু আগে ইতিহাস সম্পর্কে যে প্রশ্ন তুলেছিল তিনি কে? কি লিখতে হবে? কি লিখতে হবে বল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এক্ষুনি বলে দিলাম। তারও বক্তব্য ছিল, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বক্তব্য ছিল কি? ছিল বাঙালি ইতিহাস চর্চা, অর্থাৎ বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতে হবে। বাঙালি জাতির যে অতীতের কথা সেটা বাঙালিকে জানতে হবে, না জানলে আর রক্ষা নেই। কিন্তু কেন রক্ষা নেই? কি জন্য ইতিহাস জানা নিয়ে এত ভাবনা চিন্তা? ইতিহাস জানা নিয়ে আমাদের এত ভাবনা চিন্তা কিসের? আজ যে দেখা যাচ্ছে, ঠিক আছে, এরকম একরকম এই আজ অর্থাৎ বর্তমান এসেছে ইতিহাস থেকে। এই যে আজকে 200 বছর পিছিয়ে যায়, 500 বছর পিছিয়ে যায়, ঠিক আছে, সেদিনকেও এরকম আজকের দিনটা তারাও বলতো যে আজ আমাদের হাটবার, তাই তো? আমরা যেমন বলি শুক্রবার আসলে বলি কি, যে এটা বোঝাচ্ছি সেটাও আমরা শুক্রবার আসলে কি বলি? আজ আমাদের হাট, তাই তো? তাহলে শুক্রবার একটাই এসছে? এই শুক্রবার কি একটাই এসেছে? তাহলে পূর্বপুরুষদের আমলেও হচ্ছে শুক্রবার এসেছে, তারাও বলেছে আজ, আমরাও বলছি আজ, তাই না?
যে কথা না সবাই জানে, আমি পরে পড়াবো, তাই না? অর্থাৎ বর্তমান কেমন হবে তার ঠিক হবে তার অতীত থেকে। বর্তমানটা কেমন হবে অতীতের হাটটার দিকে তাকিয়ে হবে, তাই না? সেদিন হাটে জানিস তো বেগুনের দাম 60 টাকা হয়েছিল, তার মানে 65 বেশি করে নিয়ে যেতে হবে। বলা যায় না আজকে 60 টাকা 70 টাকাও হতে পারে, তো বেগুন লাগবে, তাই না, খাবার জন্য। এরকম কি অতীতে, সেই জন্য বলছে অতীতের যে ঘটনা সেটাকে, কথা কম বল, অতীতের যে ঘটনা সেই ঘটনাটাকে দেখেই বর্তমান ঘটেছে, তাই তো? নানা কাজে যুক্তি খুঁজে বার করা হয় অতীত থেকে। নানা কাজে যুক্তি অতীত ঘেটেই কিন্তু বার করা হয় যে এই বছরের পুজোটা তোরা সরস্বতী পুজো দিয়েছিস, সেটা কিন্তু সামনের বছর, এই বছরের পুজোটা সামনের বছর তোমার মনে পড়বে। কেন? যে আমরা আগের বছর এই করেছিলাম, এই শাড়ি পরেছিলাম, নাকি অমুক জায়গায় গেছিলাম, তমুক জায়গায় গেছিলাম, আমি অমুক স্কুলে অঞ্জলি দিয়েছিলাম, এবার কোথায় দেবো। সে সামনের বছর যখন দিবি সেটা তোদের কাছে আবার নতুন হবে, সেটা বর্তমান, ঠিক আছে? তাহলে এই যে অতীতে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেইগুলোই কিন্তু ইতিহাস। সেই নেড়ে চেড়ে, অর্থাৎ ছাগল ছানার গল্প মনে আছে? ছাগল ছানা গেছে জল খেতে, নেকড়ে তাকে ধরেছে। ছাগল ছানা যত জানতে চায় তার কি দোষ, নেকড়ে তাকে শোনায় তার পূর্বপুরুষ কি কি অপরাধ করেছে, তাই তো? ছাগল ছানাটা গিয়েছে জল খেতে, বুঝেছিস, নদীতে। একটা বাঘ এসে ধরেছে ছাগল ছানাটাকে, দিয়ে বলছে তুমি আমাকে খাও, ঠিক আছে, কিন্তু আমার কি দোষ, তুমি আমাকে খাচ্ছ, আমার তো একটা দোষ আছে, সেই দোষটা তখন নেকড়ে বাঘটা কি বলছে, বলছে তোমার পূর্বপুরুষের, ঠিক আছে? নেকড়ের যুক্তি ছিল ছাগল ছানাটাকে তার পূর্বপুরুষে করা অপরাধের শাস্তি পেতে হবে, অর্থাৎ পূর্বপুরুষে যে অপরাধ করে গিয়েছে সেই জন্য তোমাদের সারা জীবন ধরে তোমাদের এই শাস্তি দিয়ে যাব। অর্থাৎ ছাগল ছানাটির প্রতি নেকড়ের বর্তমান আচরণ যুক্তি লুকিয়ে আছে ইতিহাসে। এই যে বর্তমানে যে যুক্তি, সেই যুক্তিটা কি সেটা ইতিহাসের ভেতরে লুকানো আছে। তো তোদের এটা তো রিডিং পড়া, তোরা পড়ছিস না, এই নিয়ে দেখি। ওটায় হাত দিতে হয় না, পড়াটা রেডি করো, তারপর বাড়ি গিয়ে আস্তে 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 কুচ করে কেটে ফেলবো। নিয়ে 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 চয়ন কি আছে হয়নি এখনো, তো কি করিস তুই বাড়িতে? আমি তো সেটাই বুঝে পারি না। এটা কার খাতা? সত্যি সত্যি না মিথ্যে মিথ্যে? যা তাহলে। কি আছে এটা? জীবনযাত্রার মজুমদার রক, এটা র হয়েছে। প্রাঙ্গণে এই পেজের এইটুকু সব পড়ে আসবি। এই তোর খাতা কই? বাবা এখনো হচ্ছে। এই পায়েল তোমার কি পড়া আছে দাও। শৈশবাধি জ্ঞান চক্ষু লেখক কে?
আমি লিখছি। কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গেল? কারণ তার ছোট মাসির সঙ্গে দেদার ফটা করে এবারে ব্যাগ ফেলে মানে যে লোকটির বিয়ে হয়েছে সেই ছোট মেশাই যে একজন লেখক সেই কথাটা শুনে তপনের চোখ মারবে। আচ্ছা, তপন হচ্ছে এই লেখক বলতে তার কি ধারণা ছিল? মানে লেখক বলতে তপনের ধারণা ছিল যে তপন সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষের মতো চলাফেরা করেন। তার ছোট মেসোমশাই কি ছিলেন? সত্যিকারের লেখক? হ্যাঁ, লেখক কেমন হয় দেখতে? জল জ্যান্ত একটা মানুষের মতো, হাসি লাগার মতো, কিন্তু গল্পটা বলতে তো হবে, ঠিক আছে? তপন কোথায় গিয়েছিল? তার মামার বাড়ি, তার জল ছোট শেষে। মাসির বিয়ে উপলক্ষে তার মামার বাড়ি গিয়েছে। লেখক ছাড়া তপনের মেসোমশাই আরেকটি পরিচয় আছে। পরিচয়টি কি? ও কলেজের অধ্যাপক। সিগারেট খেতে খেতে তপনের মেসোমশাই কি বলেছিলেন? এটা খাওয়ার মতোই, ঠিক আছে? ঠিক ছোট মামাদের মতোই তিনি কি করেন? খবরের কাগজ পড়েন, খবরের কাগজ পড়েন, মানে সাধারণ মানুষের মতো চান করেন, খাবার খান, আর আরে ব্যাস বলে বেশি খাবার হলে তুলে দেন, খবরের কাগজ নিয়ে গল্প করেন, আর লাস্টে এই দেশের কিছু হবে না বলে সেটি যে সিনেমা দেখতে বা কোথায় বেরিয়ে যায়। তপনের মেসোমশাই শ্বশুর বাড়িতে কেন রয়ে গেল? মানে কলেজে গরমের ছুটি উপলক্ষে তপনের ছোট মেশো তার শ্বশুর বাড়ি আচ্ছা, চলে গেছে। সাজিয়েছিলেন। তারপরে এই 2 পৃষ্ঠা পড়বি। এই গল্পটা থেকে অনেক প্রশ্ন হয়, প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন হয়, বুঝলি? কামাই করবি না, কামাই করলে আমি বলে যাবো, কামাই করাই যাবে না বাবা, সামনে মাধ্যমিক রক্তের। শোন, একটা কথা বলবো, মাধ্যমিকে কে কত পড়েছিস রেজাল্টে বোঝা যাবে। যতই তুই চিল্লাস আর যাই করিস, পায়েল একটা জিনিস মাথায় রাখবি, ঠিক আছে? এই মাধ্যমিক পরীক্ষাটা তুই এই বছরটা খুব খাটবি, মানে ঘুরবো না, কোথাও যাব না, শুধু পড়বো সঞ্জীবিত। স্কুল থেকে আসলি কষ্ট করে হলো, এখানে পুস্তক আসতে একটু কষ্ট হয় আমি জানি, কিন্তু এই যে আমি একটা অফ টাইমে তোদের এই পড়াটা করাই, এটা তোদের কত উপকার তোরা নিজেরাও জানিস। কেন বল দেখি, উপকার কেন আমি বলছি? সকালবেলা বাড়িতে পড়া রেডি করতে পারবি যদি অন্য পড়া থাকে না থাকে, এটা নিয়ম তো বললো। স্কুল থেকে ফিরে সেই টাইমটা ঘুরে বেড়াতিস ফালতু, সেই টাইমটা এখানে পড়াটা রেডি হয়ে যাচ্ছে। বাড়ি গেলি, এবার একটুখানি ফ্রেশ হলি, আধা ঘন্টা ঘুরলি, বই পড়তে বসলি, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, পড়াগুলো সব রেডি করতে পারবি, যেখানে পড়া আছে সব রেডি করতে পারবি। তাহলে এই যে একটা অফ টাইমে পড়া হচ্ছে, ঠিক আছে, এই টাইমটা কিন্তু তুই খুঁজে কোনোদিনও পেতিস না। তুই স্কুল থেকে বাড়ি এসে এই টাইমে পড়তে বসবি না, কেউ বসবে না। বসবে? তুই এতক্ষণ পড়ছিলি, তাহলে এইগুলো আমাকে তখন জিজ্ঞাসা করিস নি কেন সেটা বল। দুর্বা ঘাসের, বুঝতে পেরেছিস কি বললাম? আমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় 18 ঘন্টা পড়েছি 24 ঘন্টার মধ্যে, থাকে ক ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঘুমিয়েছি, 2 ঘন্টা খাওয়া দাওয়া, বাকি 18 ঘন্টা পড়েছি। বুঝতে পেরেছিস?
অজ্ঞান হলেই হবে না। আমাদের যে সিলেবাস ছিল, ওই সিলেবাস তোদের যদি থাকতো, অজ্ঞানখানে দাঁত লেগে যেত তোদের। একটা ইতিহাসের কোশ্চেনের অ্যান্সার ছিল 4 পৃষ্ঠ, এরকম তোর বাংলা পেজের না 3 পেজ 4 পেজ করে। 52টা রচনা মুখস্থ করু মনে হচ্ছে যদি না আসে। তখন এত কমন দেওয়ার মতো কোনো ম্যান ছিল না, মাস্টার ছিল না। এখন আমি তোকে 4টে কোশ্চেন রচনা বলে দেবো, গ্যারান্টি আসবে, আসতেই হবে, একটা পাবি, ঠিক আছে? কিন্তু তখন এরকম গ্যারান্টি দেওয়ার মতো কেউ ছিল না। তাও আমার শুধু একটাই চিন্তা ছিল বাংলা পরীক্ষা দিতে গিয়ে, যদি রচনা না পাই, যদি কমন না হয় রচনা, মানে 52টা পড়ু নিজের মধ্যে কনফিউজ আছে, ঠিক আছে? যা মনে হয় বাদ দিবে না। কি বললাম বুঝতে পেরেছিস? তারপরে গিয়ে দেখি সোজা ইজি কোশ্চেন চলে এসেছে, পরিবেশ দূষণতার প্রতিকার, বুঝেছিস? বেশি কমন পেলে ইতিহাস পরীক্ষায় হেভি করে পড়ে গেলাম, কোনো কোশ্চেনই বাদিনি, বুঝতে পেরেছিস? এবার আমার টেক্সট বুক পড়া ছিল, তাই সেখান থেকে লিখে যাই হোক 40 পার করেছিলাম, বুঝেছিস? কিন্তু বাণীধ্বনি লিখে ইতিহাস তো লিখে 40 পার করেছিলাম। কিন্তু ভূগোলের দিন আর পড়তে ইচ্ছা করছে না, বাড়ি এসে কালকে আবার ভূগোল পরীক্ষা, পড়তে ইচ্ছা করছে না। কি পড়বো, কালকে তো এত পড়লাম, কমন নেই, ঠিক আছে? মানে যা পড়েছি, যা স্যারে কমন দিচ্ছে, ঝেড়ে সব বাদ, কিচ্ছু নেই। ওই জন্যে তখনকারের কমন, আমাদের সরকারের কমন খুব ক্রিটিক্যাল ছিল, কেউ কমন দিচ্ছে না। ওই জন্যে আমি কি করি জানিস, তোদেরকে ঝেড়ে টেক্সট বুক বই পড়াই কেন, এর একটা ভালো দিক আছে। তুই কিছু না হোক 5 নাম্বার তুই গ্যারান্টি পাবি। হ্যাঁ, টেক্সট বুক ঝেড়ে পড়তে হবে। কমন আমি পড়বো, ঠিক আছে, কিন্তু টেক্সট বুক আমি ফলো করবো সব। আর কমনটা বেশি করে পড়বো, কিন্তু টেক্সট বুকটাও পড়বো। টেক্সট বুক যদি আমি পুরো ঝেড়ে পড়ি, তবেই আমার সব জায়গায় যত কঠিন কোশ্চেনই হোক আমি পাস করতে পারবো। নাম্বার হয়তো কম হবে, কিন্তু পাস ফেল করবো না, বুঝতে পারলি? আরেকটুখানি বস, যেতে হবে না। ইঞ্জিনিয়ার তা ভূগোল পরীক্ষা দিতে গিয়ে দেখি, বুঝলে, যেগুলো কমন দিয়েছিল সে করাই, ঠিক আছে? এ কি মানে ইতিহাস একটা নিয়ম আছে মাধ্যমিকের, বাংলা আর ইংরাজি, 2 বাংলা ছিল আমাদের আর ইংরাজি, ঠিক আছে? তোর তো এখন একটা বাংলা, একটা নাই, আমাদের ছিল 2টো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বুঝতে পেরেছিস? এবার ওই 3টের ভেতরে আমাদের কমন বাদলে, মানে বাংলা সহজ হলে ইংরাজি কঠিন হবে, এটাই নিয়ম, হবেই। যদি বাংলা সহজ আসে তাহলে ইংরাজি কঠিন হবে, আর যদি বাংলা কঠিন হয় তাহলে ইংরাজি সহজ হবে, ঠিক আছে? এটা নিয়ম। একটা সাইড গেল, একটা সাইড ইতিহাস আর ভূগোলকে নিয়ে, দুটোর মধ্যে একটা কঠিন হবে, একটা সহজ হবে, ঠিক আছে? আর অঙ্ক আর জীবনবিজ্ঞান আর ভৌত বিজ্ঞান, এই 3টের মধ্যে একটা কঠিন হবে, তবে বেশিরভাগ কঠিন হয় ভৌত বিজ্ঞান। মানে যদি 10টা পরীক্ষা হয়, 7টা ভৌত বিজ্ঞান কঠিন হবে, একটা জীবন বিজ্ঞান কঠিন হয়, আর 2টো অঙ্ক কঠিন হয়। মানে ওই জন্যে ভৌত বিজ্ঞানটা খুব ভালো করে পড়তে হয়। জায়গায় যা, এই অঙ্ক কটা সব, এই যোগ অঙ্ক কটা, যোগ বিয়োগ এখানে 2টি আছে, ধর, এই নাও গো, এই